হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি 4th সেমের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন হলো ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এইবারের জন্য। চলো দেখে নিই আনসারটা কিভাবে লিখবো। দেখো, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে কি বলছি। স্কটিশ ভূতত্ত্ববিজ্ঞানী জেমস হাটন সর্বপ্রথম 1785 সালে ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করেন। তার মতে শুরুর কোনো চিহ্ন নেই। দেখো, তার মতে যখনই বলছি তখনই কিন্তু সেই কথাটা কোটেশনের মধ্যে অবশ্যই রাখতে হবে। শুরুর কোনো চিহ্ন নেই, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং বর্তমান হলো অতীতে ঢোকার চাবিকাঠি। ওকে, পরে প্যারা চেঞ্জ করে লিখছি। পরবর্তীকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মার্কিন বিজ্ঞানী ডব্লিউ.এম. ডেভিস জীববিজ্ঞানী ডারউইনের জীবের বিবর্তন তত্ত্বের অনুকরণে 1899 সালে তার প্রায় 15 বছরের গবেষণালব্ধ ফল হিসাবে ক্ষয়চক্রের মডেলটি প্রকাশ করেন। প্রথমে কি বললাম, জেমস হাটন দিয়েছিলেন 1785-তে। তিনি বলেছিলেন, পরবর্তীকালে ডব্লিউ.এম. ডেভিস তিনি তার প্রায় 15 বছরের গবেষণালব্ধ ফল হিসাবে এই ক্ষয়চক্রের মডেলটি প্রকাশ করেন। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসছি সাইকেল অফ ইরোশন মানে ক্ষয়চক্র। ঠিক আছে, বাংলায়ও বলতে পারো ক্ষয়চক্র। সেখানে কি দিচ্ছি দেখো, প্রথমেই সংজ্ঞা দেব। ভূতত্ত্ববিদ ডব্লিউ.এম. ডেভিসের মতে, আবার বললাম, এই যে ডব্লিউ.এম. ডেভিসের মতে বললাম তখনই কিন্তু কোটেশনের মধ্যে থাকবে। প্রত্যেক ভূমিরূপের একটি সুন্দর জীবন ইতিহাস আছে। তার মতে সদ্যোত্থিত মানে সঙ্গে সঙ্গে উত্থিত মানে উত্থান হয়েছে এমন কোনো ভূমিরূপ। ঠিক আছে, কোনো ভূমি ক্ষয়কার্যের ফলে ভূমিরূপের প্রাথমিক অবস্থা থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একটি সুনির্দিষ্ট ধারা অনুসারে কতকগুলি মধ্যবর্তী অবস্থার মধ্য দিয়ে শেষ পর্যায়ে সমপ্রায় ভূমিতে পরিণত হওয়ার অবস্থাকেই ক্ষয়চক্র বলে। ওকে, ডেভিস প্রবর্তিত এই ক্ষয়চক্রের ধারণাটি ভৌগোলিক ক্ষয়চক্র নামে পরিচিত বা স্বাভাবিক ক্ষয়চক্র নামেও পরিচিত। ওকে, এই যে ভৌগোলিক ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র আন্ডারলাইন করা আছে, অবশ্যই করবে। এতে তোমাদের খাতার কিন্তু কোয়ালিটিটা অনেক বেটার হবে। আন্ডারলাইনগুলো দেওয়ার চেষ্টা করবে। হয়েছে, তারপর চলে আসছি আমরা কন্ট্রোলিং ফ্যাক্টর বা নিয়ন্ত্রক। ওকে, নিয়ন্ত্রকগুলো কি কি, মানে ক্ষয়চক্র কি কি দ্বারা নিয়ন্ত্রিত হয় ডেভিসের মতে। তাহলে কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলো কি কি ডেভিসের মতে। আবার মতে বলে কোটেশনের মধ্যে আছে, ইংলিশটা অবশ্যই দেবে, তোমাদের খাতার কোয়ালিটিটা অনেক ভালো হবে। ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, অর্থাৎ কোনো অঞ্চলের ভূমিরূপের উদ্ভব, সেই অঞ্চলের শিলার গঠন, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও পর্যায় বা সময়, এই তিনটি প্রধান উপাদানের উপর নির্ভর করে। এই তিনটি উপাদানকে একত্রে ট্রিও অফ ডেভিস বলা হয়। শুধু ইংলিশটা দিয়েও রেখে দিতে পারো, বাংলাটা পরে দেওয়া আছে, বা শুধু বাংলাটা দিতে পারো, ইংলিশটা দিলেই বেটার হয়। ঠিক আছে, তারপর চলে আসবো ওই যে বললাম ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এবার স্ট্রাকচার, প্রসেস আর স্টেজটা একটু বলবো, যদিও তোমাদেরকে শুধু পর্যায়টা বলতে বলে হয়েছে, তাই আমরা স্ট্রাকচার প্রসেসটা যে এক লাইন করে জাস্ট বলে দিয়ে পরে আমরা স্টেজে চলে আসবো। ওকে, স্ট্রাকচারে কি বলা হয়েছে বা গঠন। গঠন বলতে শিলার সংযুক্তি, ভাঁজ, চ্যুতি, সছিদ্রতা, ফাটল, প্রবেশতা ইত্যাদিকে বোঝায়। প্রসেস, প্রক্রিয়া বলতে ক্রিয়াশীল শক্তিসমূহকে বোঝায়, যেমন নদী, বায়ু, হিমবাহ এক্সেট্রা। ওকে, তারপর চলে আসছি আমরা স্টেজ। দেখো, এটাই মেন পার্ট। দেখো, স্টেজ বর্ণনা করার আগে ডেভিস কিছু পূর্ব শর্তাবলী দিয়েছেন, মানে ক্ষয়চক্র সম্পন্ন হতে গেলে ভূমিরূপটার কিছু কিছু পূর্ব শর্তের কথা উল্লেখ করেছেন। এই শর্তগুলো থাকতে হবে কি কি দেখো, বলছে পূর্বানুমান বা শর্তাবলী হেডিং। স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা ব্যাখ্যা করার জন্য ডেভিস কয়েকটি পূর্ব শর্তের কথা উল্লেখ করেন, যেমন উত্থান। উত্থান ক্ষেত্রে কি বলছেন, ভূমিভাগটি সমুদ্র গর্ভ থেকে উত্থিত হতে হবে, উত্থান প্রায় উলম্বভাবে হবে, উত্থান হার খুবই দ্রুত সম্পন্ন হবে এবং উত্থান পর্বে ক্ষয়কার্য বন্ধ থাকবে। আর কি শর্ত, ভূগাঠনিক গঠন, পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলায় গঠিত হবে মানে ভূমিভাগটা, আর ভূমিভাগের প্রাথমিক ঢাল হবে সমুদ্রমুখী। ক্ষয়চক্র চলাকালীন ভূমিভাগ স্থিতা অবস্থায় থাকবে এবং সামগ্রিকভাবে অঞ্চলটি সমুদ্রতলের ওপর অবস্থান করবে। নেক্সট, জলবায়ু সম্পর্কেও তিনি কিছু শর্ত বলেছিলেন। অঞ্চলটির জলবায়ু হবে আর্দ্র প্রকৃতির, তাই জলপ্রবাহ ক্ষয় প্রাধান্য পাবে
এবং ক্ষয়চক্র চলাকালীন জলবায়ু সুস্থির থাকবে। আর কি বলেছিলেন? ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত নদী নিম্নক্ষয় করবে আর উত্থিত ভূমিভাগ সমপ্রায় ভূমিতে পরিণত হবে। ওকে, এই শর্তগুলো ঠিক থাকলে এবার স্টেজের পর্যায়গুলি তিনি বলেছেন। ক্রমবিকাশের পর্যায় স্টেজটা বলেছেন। কি বলেছেন? 3টি পর্যায় রয়েছে, একটা যৌবন, একটা পরিণত, একটা বার্ধক্য। ওকে, এ বলছে যৌবন পর্যায় নব উত্থিত ভূভাগের ওপর ক্ষয়কার্য যে মুহূর্তে শুরু হয় সেই মুহূর্ত থেকেই ভূমিভাগের যৌবন অবস্থা শুরু হয়। ওকে, বৈশিষ্ট্য কী অবস্থায়? প্রারম্ভিক ঢাল অনুযায়ী, মানে অল্প সংখ্যক অনুগামী নদীর সৃষ্টি হবে এবং তাদের দৈর্ঘ্য কম হবে। আর কি বলেছেন? অল্প সংখ্যক উপনদীর উৎপত্তি হবে সেগুলি মস্তক ক্ষয়ের মাধ্যমে প্রসারিত হয়ে বহুমুখী নদী ব্যবস্থা গড়ে তোলে। আর কি নেক্সট কি বলেছেন? নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক দ্রুত হারে করবে, উপত্যকাগুলি সংকীর্ণ হবে, প্লাবনভূমির সৃষ্টি হয় না, জলবিভাজিকাগুলি প্রশস্ত অস্পষ্ট হবে। ওকে, সৃষ্টভূমিরূপ অর্থাৎ যৌবন পর্যায়ে কী ভূমিরূপ সৃষ্টি হয়? জলপ্রপাত, খরস্রোত, ক্যাসকেড, ভি আকৃতির উপত্যকা, দোয়াব, আবদ্ধ শৈলশিরা, নদীখাত, ক্যানিয়ন এক্সেট্রা। ওকে, লেখার প্যাটার্ন কিন্তু এইভাবে ফলো করো, যেভাবে প্যারা করে যেখান থেকে লিখে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যগুলো কি সুন্দর এইভাবে নিচে লিখে দেওয়া হয়েছে, দেখতে তাতে খাতাটা অনেক বেশি সুন্দর হয়। ঠিক আছে, খাতার প্রেজেন্টেশন কিন্তু তোমাদের সুন্দর হওয়া অবশ্যই দরকার। তোমরা কিন্তু এইচএস মাধ্যমিক না। ওকে, নেক্সট আমরা চলে আসছি পরিণত পর্যায়। দেখো একইভাবে খুব ইজি, একদম যেমন যৌবন পর্যায় ছিল পরিণত পর্যায়ে সেই প্রথমে কাকে বলে দিচ্ছি। ক্ষয়কার্যের ফলে ভূমিভাগ উত্থিত হবার সময়কার চিহ্নসমূহ যখন একেবারে বিলুপ্ত হয়ে যায়, তাহলে ভূমিভাগ যখন উঠেছিল বা উত্থিত হয়েছিল ভূমিভাগটা, তখনকার যে সমস্ত চিহ্নগুলো সেগুলো একদম সম্পূর্ণভাবে যখন বিলুপ্ত হয়ে যায় তখন পরিণত অবস্থা লাভ করে। বৈশিষ্ট্য কি? এই পর্যায়ে নদীর ঢাল কমে যায়, ফলে নিম্নক্ষয় হ্রাস পায়, পার্শ্বক্ষয় বৃদ্ধি পায়। দেখো যেহেতু এখানে নদী প্রধান কার্য, মানে জল দ্বারাই বেশি ক্ষয় হয়, ওই জন্য নদীর বৈশিষ্ট্য, নদীর ক্ষয় কার্য যেমন পড়েছিলে সেই রকমই কিছুটা। দেখো নেক্সট, জলবিভাজিকা শীর্ষদেশ সুস্পষ্ট শৈলশিরার ন্যায় অবস্থান করে, উপত্যকা প্রশস্তীকরণের ফলে ভূমির বন্ধুরতা হ্রাস পায়, দুর্বল গঠনযুক্ত অঞ্চলে পরবর্তী নদীগুলি উৎপন্ন হয়, নদীগুলি এঁকে বেঁকে প্রবাহিত হয়, যেমন নদী তার মধ্যগতিতে এঁকে বেঁকে হয়, সেই রকম এখানে পরিণত পর্যায়ে একই, নদীগুলি পর্যায়িত ঢাল সৃষ্টিতে সচেষ্ট হয়। তারপর চলে আসবো সৃষ্ট ভূমিরূপ। দেখো কি প্রশস্ত নদী উপত্যকা, প্লাবনভূমি, জলাশয়, পরবর্তী নদী, অশ্বক্ষাকৃতি হ্রদ, পর্যায়িত ঢাল এক্সেট্রা। তারপর বার্ধক্য অবস্থা শেষ। উপত্যকার নিম্নক্ষয় শুরু হওয়ার সময় থেকে এই পর্যায় শুরু হয়। ওকে, বৈশিষ্ট্য ভূমির ঢাল ও নদীর শক্তি উভয়ই কমে যায়, যেমন নদীর নিম্নগতি সেই রকমই। নিম্নক্ষয় প্রায় বন্ধ হয়ে পার্শ্বক্ষয় চলতে থাকে, নদীর সংখ্যা আগেই এর 2 পর্যায়ের তুলনায় কমে যায়, প্লাবনভূমির ওপর প্রবাহিত নদীগুলি খুবই আঁকাবাঁকা হয়, পুঞ্জিত ক্ষয়, রাসায়নিক আবাবিকা, অগ্নিভবন বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে? নেক্সট পয়েন্ট বলা হয়েছে জলবিভাজিকাগুলির উচ্চতা হ্রাস পেতে পেতে কোথাও প্রায় অবলুপ্ত হয়ে যায়। ওকে, তারপর সৃষ্টভূমিরূপ কি স্বাভাবিক বাঁধ, মিয়েন্ডার, বদ্বীপ, যেমন নদীর নিম্নগতিতে বদ্বীপ হয় সেই রকমই বিনয়ী নদী, প্রশস্ত নদী উপত্যকা, নদীগ্রাস এক্সেট্রা। ওকে, এবার শেষ কনক্লুশন, মতবাদের ত্রুটি। যে কোনো মতবাদের কিছু দোষ ত্রুটি বা সমালোচনা থাকে, সেটাই বলতে হয়। দেখো ডেভিসের মতবাদটি ভূমিরূপের পুঙ্খানুপুঙ্খ ভিত্তি তৈরি হলেও মতবাদটির কতগুলি ত্রুটিও রয়েছে, যা পরবর্তীকালে পেইন এবং হ্যাক প্রমুখ বিজ্ঞানীদের দ্বারা প্রবলভাবে সমালোচিত হয়েছে। ওকে, এটুকু বলেই কনক্লুশন। এবার শেষে কিন্তু চিত্রটা অবশ্যই মাস্ট দেখে নেব চিত্রটা। আশা করি ছবিটা মোটেও কঠিন নেই, বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, 4-5 বার পর একদম প্র্যাকটিস করো কিন্তু, তাহলেই হবে। যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়ে 3টে অবস্থা দেখানো, সময়, উচ্চতা, আর এখানে তোমাকে বেশ লেভেলটা দেখাতে হবে, আর মোনাডনক এই অংশটা, ব্যাস। ওকে, বেশি কিছু নেই, খুব ইজি একটা ছবি, প্র্যাকটিস করবে কিন্তু, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস একদম 5-এ 5 অবশ্যই আসবে। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না, যদি হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি বিশেষ কোনো কোশ্চেন করিয়ে দিতে হয় এইভাবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।